চ্যাপ্টার 225 আননোটিসেবল গাইডেন্স। জোরিয়েল ভিক্টর লি এর মৃতদেহটা একটুও না ছুঁয়ে ক্লাইন মৃত্যুপথের মোড় থেকে পিছিয়ে এল। ধূপ ধূপ ধূপ। হঠাৎ করে ফাঁকা সুয়ারেজের অনেক দূর থেকে একটা শব্দ প্রতিধ্বনিত হয়ে ভেসে এল। ক্লাইন কয়েক সেকেন্ড মন দিয়ে শব্দটা শুনল। তারপর সে কোনো দ্বিধা না করে সুয়ারেজ খালের দুই পাশে থাকা নোংরা কংক্রিটের রাস্তা ধরে সোজা বের হওয়ার রাস্তার দিকে পিছু হটল। যেসব ব্যাপার তার সাথে কোনোভাবেই যুক্ত নয় সেখানে খামোখা ঝুঁকি নেওয়ার তো কোনো মানে হয় না। সুয়ারেজ থেকে ওপরে উঠে আসার পর ক্লাইন লোহার ম্যানহোল কভারটা ভালো করে বন্ধ করে দিল। আশপাশের সবকিছু স্বাভাবিক আছে কি না সেটা ভালোমতো নিশ্চিত হওয়ার পর সে ইস্ট বরোতে তার ভাড়া বাসায় ফিরে গেল এবং ছদ্মবেশের পোশাকগুলো বদলে ফেলল। এরপর সে তার সোনালি ফ্রেমের চশমাটা পরল। সে হেঁটে অন্য একটা রাস্তায় গেল, একটা ভাড়ার ঘোড়ার গাড়ি নিল এবং রাত 3টের সেই কনকনে ঠান্ডা আর নীরবতার মাঝে চেরউড বরোতে ফিরে এল। তবে সে কিন্তু মিন্স্ক স্ট্রিটে ফিরে গেল না। এর বদলে ক্লাইন অনেকটা পথ ঘুরপথে পাড়ি দিল। কেউ যে তার পিছু নিচ্ছে না সেই ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই সে নিজের বাড়িতে ঢুকল। সে একেবারে ভোর পর্যন্ত ঘুমাল আর তারপর দরজার বেলের শব্দে তার ঘুম ভাঙল। সে সাথে সাথে উঠে বসল, নিজের শার্ট পরল, ভেস্টের বোতামগুলো লাগাল এবং দরজা খোলার জন্য তাড়াহুড়ো করে নিচতলায় নেমে এল। আর তার আগেই একজন ক্লাউন হিসেবে তার যে আগাম বুঝতে পারার ক্ষমতা আছে সেটা প্রাকৃতিকভাবেই তার মনের ভেতরে আসা মানুষটার একটা ছবি তৈরি করে ফেলল। মানুষটা একটা পুরনো কোট, একটা বাদামি রঙের গোল টুপি আর একটা ছেঁড়াখোঁড়া ব্যাগ পরেছিল। তার চোখ দুটো ছিল উজ্জ্বল লাল, চেহারাটা ছিল বেশ সুন্দর আর স্বভাবের দিক থেকে তাকে বেশ শান্ত মনে হচ্ছিল। সে আর কেউ নয়, এই ছেলেটা হল ইয়ান, সেই কিশোর ছেলেটা যে গতকালই তাকে একটা কাজের দায়িত্ব দিতে এসেছিল। শুভ সকাল, ডিটেকটিভ মরিয়ার্টি। এই বলে ইয়ান তাকে অভিবাদন জানাল এবং চারদিকে একবার তাকাল। কাজের কোনো অগ্রগতি হল? হ্যাঁ, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম একবার জিজ্ঞেস করে যাই। ক্লাইন খুব গম্ভীরভাবে মাথা নাড়ল আর বলল, হ্যাঁ। খোট খোট। ইয়ানকে দেখে মনে হল সে দারুণ চমকে গেছে, কারণ বেশ কিছুক্ষণ সে কোনো কথাই বলতে পারল না। কিছুক্ষণ পর সে অবাক হয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনি কি মিস্টার জোরিয়েলের অবস্থার কথা জানতে পেরেছেন? ক্লাইন এক মুহূর্তের জন্য থামল, তারপর খুব গম্ভীর গলায় বলল, আমি জোরিয়েলের মৃতদেহ খুঁজে পেয়েছি। মৃতদেহ? ইয়ানের চোখের মণি দুটো ছোট হয়ে এল আর সে খুব নিচু গলায় শব্দটা আবার উচ্চারণ করল। তাকে খুব একটা অবাক মনে হল না, যেন সবচেয়ে খারাপ যে ব্যাপারটা ঘটতে পারে সেটার জন্য সে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল। ক্লাইন মাঝখানে কোনো কথা না বলে চুপচাপ তাকে দেখতে লাগল। ইয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল এবং খুব সতর্কভাবে চারপাশটা একবার দেখে নিল। আপনার কাজের গতি তো সত্যিই অসাধারণ। আপনি কি আমাকে মিস্টার জোরিয়েলের মৃতদেহটা দেখাতে নিয়ে যেতে পারবেন? কোনো সমস্যা নেই। সত্যি বলতে কি, আমি সেটাই করার কথা ভাবছিলাম। ক্লাইনের পর একটুখানি ভাবল এবং বলল, আমি আশা করব তুমি যখন পুলিশ ডাকবে তখন আমার কথা কাউকে বলবে না। তুমি শুধু বলবে যে তুমি নিজেই মৃতদেহটা খুঁজে পেয়েছ। আমার বিশ্বাস তুমি খুব ভালো করেই জানো কিভাবে একটা কারণ বানিয়ে বলতে হয়। ইয়ান এতে একদমই অবাক হল না। সে জানত যে সব ডিটেকটিভ পুলিশের সাথে কাজ করতে পছন্দ করে না। আসলে খুব বিখ্যাত ডিটেকটিভরা ছাড়া, যারা প্রায়ই পুলিশের সাথে মিলেমিশে কাজ করে এবং তাদের নানা উপদেশ দেয়, বাকি সব ডিটেকটিভকে পুলিশরা আলাদা চোখে দেখে, একঘরে করে রাখে, এমনকি তাদের কাছ থেকে জোর করে টাকাও আদায় করে। লোয়েন কিংডমের বর্তমান অবস্থা আসলে এমনই ছিল। ঠিক আছে, ইয়ান সাথে সাথেই রাজি হয়ে গেল। যেহেতু তারা সুয়ারেজের ভেতরে নামবে, তাই ক্লাইন সাধারণ কর্মজীবী মানুষদের মতো একপ্রস্থ পোশাক পরে নিল, মাথায় একটা হরিণ শিকারের টুপি দিল আর সাথে একটা লণ্ঠন নিয়ে নিল। তারা দুজনেই ইস্ট বরোতে যাওয়ার জন্য একটা পাবলিক ঘোড়ার গাড়িতে উঠে বসল। এরপর তারা আধ ঘণ্টা ধরে হেঁটে সেই দূরের সুয়ারেজের প্রবেশমুখে পৌঁছাল। আর এই পুরোটা সময় চারপাশের মানুষজন তাদের দিকে কেমন যেন অনুভূতিহীন আর খারাপ একটা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। আপনি এটা কিভাবে খুঁজে পেলেন? ইয়ান অর্ধেক অবাক আর অর্ধেক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, যখন সে দেখল ক্লাইন ম্যানহোল কভারটা তুলে নিচে নেমে যাচ্ছে। ক্লাইন নিচের দিকে মন দিয়ে তাকাতে তাকাতেই খুব স্বাভাবিক গলায় উত্তর দিল, খুব দক্ষ প্রশিক্ষণের কারণে, যার মধ্যে যুক্তিতর্ক, তদন্ত, কাউকে অনুসরণ করা আর জেরা করার অনেক কৌশল শেখানো হয়। ইয়ানও তার পিছু পিছু সুয়ারেজের ভেতরে নেমে পড়ল। কোনোরকম বিরক্তি প্রকাশ না করেই সে শুধু মাথা নাড়ল। মনে হচ্ছে আপনি বেশ পেশাদার কোনো প্রশিক্ষণ পেয়েছেন। ক্লাইন তাকে সরাসরি কোনো উত্তর দিল না। সে তার জ্বালানো লণ্ঠনটা হাতে ধরে ইয়ানকে নিয়ে পথে সেই মোড়টায় চলে এল, যেখানে একটা অন্ধকার আর স্যাঁতসেঁতে কোণা ছিল। সে কাছে যাওয়ার সময় তার চোখ দুটো ছোট ছোট করে ফেলল। আগের রাতের তুলনায় জোরিয়েলের মৃতদেহের আরও অনেক অংশ এখন গায়েব হয়ে গেছে। তার একটা হাত আর বুকের পঁজরের অর্ধেকটা এখন আর সেখানে নেই। এটা এমন কোনো কাজ নয়
যেটা একটা ইঁদুর করতে পারে। ক্লাইন বিড়বিড় করে নিজের মনেই কথাটা বলল এবং ইয়ানকে এই ব্যাপারটা জানাল না। লণ্ঠনের আলোর সাহায্যে ইয়ান এবার খুব পরিষ্কারভাবে মৃতদেহটার অবস্থা দেখতে পেল। সে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বমি করে দিল, আর একটু পরেই তার মুখ দিয়ে হলুদ সবুজ রঙের পিত্ত বের হতে লাগল। ক্লাইন তার নিজের তৈরি করা কোয়েলাক্স অয়েল বের করল, সেটার ছিপিটা খুলল এবং নিচু হয়ে তেলের বোতলের মুখটা ইয়ানের নাকের কাছে ধরল। ইয়ানের চোখ দুটো সাথে সাথে উজ্জ্বল হয়ে উঠল আর সে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। প্রায় ২০ সেকেন্ড পর সে খুব দুর্বল গলায় ফিসফিস করে বলল, আপনাকে ধন্যবাদ। সে আস্তে আস্তে উঠে দাঁড়াল এবং সেই বিকৃত মৃতদেহটার দিকে আরও কয়েকবার ভালো করে তাকাল। আমি নিশ্চিত করে বলতে পারি যে এটাই ডিটেকটিভ জোরিয়েল। আমার সমবেদনা রইল। ক্লাইন ভদ্রতা করে উত্তর দিল, আমার মনে হয় তোমার এখন পুলিশ ডাকা উচিত। ঠিক আছে। ইয়ান এমনভাবে মাথা নাড়ল যা প্রায় বোঝাই গেল না, আর তারপর সে ক্লাইনের পিছু পিছু আবার ওপরে উঠে এল। ঠিক সেই মুহূর্তে ক্লাইন নিজের ২ হাত একসাথে তালি দিয়ে বাজাল। আমার কাজ এখানেই শেষ। এরপরে কি করতে হবে সেই সিদ্ধান্তটা পুরোপুরি তোমার। ইয়ান কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে গেল। আমি এখনও আপনার কাছে ৩টে বিষয়ের ঋণী। আপনি চাইলে আমাকে এখনই বলতে পারেন। আসলে এই মুহূর্তে আমার মাথায় কেবল একটাই কাজের কথা আসছে। ক্লাইন খুব খোলাখুলিভাবেই উত্তর দিল, আমি জানতে চাই যে ফুল ক্লাস ওয়েপন পারমিট ছাড়াই আমি কোথা থেকে একটা বন্দুক আর গুলি জোগাড় করতে পারব। ইয়ান প্রায় কোনো চিন্তা না করেই সাথে সাথে বলে উঠল, ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার আয়ন গেট স্ট্রিটে থাকা ব্রেভ হার্টস বারে চলে যান। সেখানে গিয়ে কাসপার্স কালিনিনকে খুঁজে বের করবেন। তাকে বলবেন যে ওল্ড গিজার আপনাকে তার কাছে পাঠিয়েছে। ঠিক আছে, বাকি দুটো কাজের কথা আমরা পরে কোনো একদিন আলোচনা করব। আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের আবার দেখা হবে। ক্লাইন ইচ্ছে করেই খুব স্বাভাবিকভাবে মাথা নাড়ল। ইয়ান তার দিকে একবার তাকাল, কিন্তু মুখে কিছুই বলল না। তারা দুজন সেখানে আলাদা হয়ে গেল এবং ইস্ট বরোর দুটো ভিন্ন রাস্তা ধরে হাঁটতে শুরু করল। সেই নির্জন জায়গাটা আবারও তার পুরনো নীরবতা ফিরে পেল। বেশ কিছুক্ষণ হাঁটার পর ক্লাইন হঠাৎ করে উল্টো দিকে ঘুরে দাঁড়াল এবং নিজের হেঁটে আসা পথ ধরে আবার ফিরে চলল। এরপর সে একটা লুকানো কোণায় নিজেকে লুকিয়ে ফেলল এবং সুয়ারেজের প্রবেশমুখের দিকে উঁকি দিয়ে দেখতে লাগল। ২ কি ৩ মিনিট অপেক্ষা করার পর সে দেখতে পেল যে ইয়ান খুব সাবধানে চারদিকে তাকাতে তাকাতে চুপি চুপি সেখানে ফিরে এসেছে। ক্লাইন ঠিক সময়েই নিজের দৃষ্টি সরিয়ে নিল, দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াল এবং কান পেতে শোনার চেষ্টা করল। সে শুনতে পেল যে ঘষে ঘষে ম্যানহোল কভারটা সরানো হচ্ছে আর কেউ একজন নিচে নেমে যাচ্ছে। খুব সাবধানে মাথাটা একটু বের করে ক্লাইন দেখতে পেল যে ইয়ান আবার সেই সুয়ারেজের ভেতরে ঢুকে গেছে। জোরিয়েল এর মৃতদেহের ওপর কি কোনো সূত্র বা অন্য কোনো কিছু লুকানো ছিল? সত্যি এই পুরো ব্যাপারটা যতটা সোজা মনে হচ্ছে আসলে ততটা নয়, এর গভীরে আরও অনেক কিছু আছে। সে খুব চিন্তিতভাবে নিজের মাথা নাড়ল। নিজের কৌতূহল মেটানোর পর ক্লাইন এবার সত্যি সত্যি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং ঠিক করল যে ২ দিন পর সে কাসপার্সের খোঁজ করবে। চা খাওয়ার সময়টায় ভাইকাউন্ট গ্লেইন্ট এমপ্রেস বরোতে থাকা তার নিজের বাড়িতেই ছিল। পড়ার ঘরের দরজাটা খুব শক্ত করে বন্ধ করা ছিল, যা ভেতরের ৪ জন মানুষকে বাইরের বসার ঘরে থাকা অতিথিদের কাছ থেকে পুরোপুরি আলাদা করে রেখেছিল। শিও, ফোর্স, এই হল তোমাদের দুজনের প্রাপ্য পুরস্কার। হালকা হলুদ রঙের লেজ দেওয়া একটা ড্রেস পরা অড্রে টেবিলের ওপাশ থেকে একটা বেশ ফুলে থাকা খাম তার উল্টো দিকে বসে থাকা ২ তরুণীর দিকে এগিয়ে দিল। শিও ভদ্রতা করে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখের কথার চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে তার হাতটা খামের দিকে এগিয়ে গেল। টাকার ওজনটা অনুভব করার পর সে কেবল খুব আন্তরিকভাবে এইটুকু বলতে পারল, মিস অড্রে, আপনার এই উদারতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সততা আপনাকে দেখতে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে। কথাগুলো বলার সাথে সাথেই সে খামের চারদিকে পেঁচানো চিকন সুতোটা খুলল এবং ভেতরের টাকার নোটগুলো দেখতে পেল। সেগুলো ছিল কালো ডোরাকাটা দাগওয়ালা একদম একই রকমের ধূসর রঙের কাগজের নোট। টাকার বান্ডিলটা বেশ মোটা ছিল আর সেখান থেকে কালির একটা বিশেষ ধরনের গন্ধ আসছিল, যে গন্ধটা যে কাউকে একদম সতেজ করে তুলবে। ১০ পাউন্ড। শিও একটা নোট বের করল এবং সেটার গায়ে লেখা টাকার পরিমাণটা চেক করে নিল। তার পাশেই বসে থাকা ফোর্স, যাকে দেখে এমনিতে খুব অলস আর টাকার প্রতি বিন্দুমাত্র লোভ নেই বলে মনে হতো, সেও এবার সামনের দিকে ঝুঁকে এল। এখানে অন্তত পক্ষে টাকার বান্ডিলের পুরুত্ব দেখে শিও মনে মনে হিসাব করার চেষ্টা করল যে সেখানে ঠিক কতগুলো নোট থাকতে পারে। সে ফোর্সের সাথে একবার চোখে চোখে না তাকিয়ে পারল না, আর তারা দুজনেই একে অপরের চোখের ভেতরে থাকা তীব্র বিস্ময়টা দেখতে পেল। তারা যা কল্পনা করেছিল এটা পরিষ্কারভাবেই তার চেয়ে অনেক অনেক বেশি ছিল। অড্রে খুব হালকাভাবে হাসল এবং বলল, এখানে মোট ৮০০ পাউন্ড আছে। তোমরা দুজন এই টাকাটা কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে সেটা তোমরাই ঠিক করে নাও।
এই কাজটা করতে গিয়ে তোমাদের যে বিপদের মুখে পড়তে হয়েছে তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। ৮০০ পাউন্ড। না, আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এমনকি যদি আমাদের কাজটা আবার করতে হতো এবং আমরা সম্ভাব্য বিপদের কথা আগে থেকেই জানতাম, তাহলেও আমি আপনার এই অনুরোধটা মেনে নিতাম। যদি টাকাটা আমরা সমানভাবেও ভাগ করে নিই, তবু আমার জমানো টাকার সাথে এটা যোগ করলে শেরিফের পোষণ ফর্মুলা কেনার জন্য সেটা যথেষ্ট। শিও, যার উচ্চতা ১৫০ সেন্টিমিটারের চেয়ে একটুখানি বেশি ছিল, সে একদম শূন্য দৃষ্টিতে খামের ভেতরে থাকা নোটগুলোর দিকে তাকিয়ে রইল আর মনে মনে চাইল যে সবগুলো নোট বের করে সে বারবার শুধু গুনতেই থাকুক। তার বিশ্বাস ছিল যে এই উদার এবং রূপবতী মিস অড্রে কখনোই তাদের কম টাকা দেবেন না, কিন্তু যদি তিনি ভুল করে কম গুনে থাকেন, মানুষ মাত্রই তো ভুল হয়। শিও তার ডান হাতটা তুলল, কয়েক সেকেন্ডের জন্য থামল, তারপর একদম চুপচাপ হাতটা আবার নিচে নামিয়ে নিল। ফোর্সের ঠোঁটের কোনায় একটা হাসি ফুটে উঠল আর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার লেখা স্টর্মউইন্ড মাউন্টেন ভিলা বইটার জন্য আমি এ পর্যন্ত যে রয়্যালটি পেয়েছি এটা তার চেয়ে অনেক বেশি। আমার কি মিস অড্রের প্রশংসা করা উচিত, নাকি একজন লেখকের এই দারিদ্র দেখে নিজেরই হাসা উচিত? সে মনে মনে কথাটা যোগ করল। সোফায় বসে থাকা ভাইকাউন্ট গ্লেইন্ট ও একটুখানি ঈর্ষা অনুভব করছিল, তবে সেটা শিও বা ফোর্সের প্রতি ছিল না। একজন ভাইকাউন্ট হিসেবে, যার আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল, তার কাছে ৮০০ পাউন্ড খুব একটা বড় কোনো অঙ্ক নয়। সে আসলে ঈর্ষা করছিল অড্রের সেই ক্ষমতার প্রতি, যার কারণে কোনো ধরনের চাপ অনুভব না করেই সে এতটা টাকা অবলীলায় দিয়ে দিতে পারছে। আহেম, ভাইকাউন্ট গ্লেন্ট তার গলা খাঁকারি দিল, তোমরা যদি আপোথকেরির ফর্মুলাটা জোগাড় করে দিতে পারো, তাহলে আমিও তোমাদের খুব ভালো পরিমাণ একটা টাকা দেব। আমরা আমাদের সাধ্যমতো সবটুকু চেষ্টা করব। শিও কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল। এরপর সে অড্রের দিকে তাকাল। আমরা সম্প্রতি এমন একজনের খোঁজ পেয়েছি যাকে সাইকোলজি অ্যালকেমিস্টসের একজন সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, আর আপনি যে স্পেকটেটর পোষণের খোঁজ করছেন, আমরা খুব শিগগিরই সেটার ব্যাপারেও কিছু সূত্র পেয়ে যাব। শিও, আমি তো ইতোমধ্যেই সিকোয়েন্স ৮-এ পৌঁছে গেছি, তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অড্রে খুব সংযত ভঙ্গিতে হাসল এবং বলল, আমি সেটার জন্যই অপেক্ষায় থাকব। এই কথা বলার পর ওই চারজন মিলে বিয়ন্ডার মহলে ছড়িয়ে থাকা নানা রকম গুজব নিয়ে গল্প করতে শুরু করল, আর একই সাথে অড্রেকে দেখে তারাও নিজেদের পছন্দের বইগুলো পড়ার জন্য খুঁজতে লাগল। হঠাৎ করেই শিওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল যখন সে দুটো হার্ডকভার বই দেখতে পেল, হিস্ট্রি অব দ্য লোয়েন কিংডমস অ্যারিস্টোক্রেসি এবং স্টাডি অব দ্য কোট অফ আর্মস। এরই মাঝে ফোর্সও তার নিজের পছন্দের বইগুলো খুঁজে পেল, জিওগ্রাফি অ্যান্ড পিপল অব দ্য ফেসাক এম্পায়ার এবং ট্রাভেলিং দ্য নর্দার্ন কন্টিনেন্ট। সম্মানিত ভাইকাউন্ট গ্লেন্ট, আমি কি এই দুটো বই ধার নিতে পারি? আমি খুব তাড়াতাড়ি এগুলো ফেরত দিয়ে দেব। শিও পড়ার ঘরের মালিকের দিকে বেশ অনুনয় করার ভঙ্গিতে তাকাল। গ্লেন্ট খুব একটা পরোয়া না করেই মাথা নাড়ল। কোনো সমস্যা নেই। তার এই উত্তর শুনে ফোর্সও তড়িঘড়ি করে একটা অনুরোধ জানাল এবং একই রকমভাবে তার কাছ থেকে অনুমতি পেয়ে গেল। এই সব দৃশ্য দেখে অড্রের ঠোঁটের কোনায় একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। সে বই খোঁজার ভান করে খুব বিনয়ের সাথে অন্যদিকে তাকিয়ে রইল। একজন যোগ্য স্পেকটেটর হিসেবে, যে কিনা এইমাত্র তার পরবর্তী ধাপে পৌঁছেছে, সে শিও আর ফোর্সের সাথে বেশ কয়েকবার মেশার পর নির্দিষ্ট কিছু বিষয়ে তাদের পছন্দ অপছন্দগুলো খুব নিখুঁতভাবে ধরতে পেরেছিল। আর এভাবেই সে আগে থেকেই এমন একটা ব্যবস্থা করে রেখেছিল যে কেউ ঘুণাক্ষরেও কিছু টের পায়নি। যাকে পরিচালনা করা হচ্ছে তাকে এমন একটা অনুভূতি দেওয়া যেন সে কাজটা নিজের ইচ্ছেতেই করছে, এটাই ছিল একজন স্পেকটেটরের ক্ষমতার আসল রূপ। সন্ধ্যাবেলায় শিও ফায়ারপ্লেসের সামনে থাকা সোফায় গুটিসুটি মেরে বসে গ্যাস ল্যাম্পের আলোতে হিস্ট্রি অব দ্য লোয়েন কিংডমস অ্যারিস্টোক্রেসি বইটা পড়ছিল, আর ফোর্স লেখকদের জন্য আয়োজন করা একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। বেশ কিছুক্ষণ পড়ার পর শিওর হঠাৎ করে বইটার শক্ত মলাটের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল, তাই সে খুব মন দিয়ে মলাটটা পরীক্ষা করে দেখল আর সেখানে একটা লুকানো স্তর খুঁজে পেল, যার ভেতরে প্রাচীন যুগের একটা কাগজের টুকরো লুকানো ছিল। কাগজটার সামনের দিকটা সম্রাট রোজেলের তৈরি করা বিশেষ প্রতীক দিয়ে ঢাকা ছিল, আর পেছনের দিকে প্রাচীন হার্মস ভাষায় একটা অনুচ্ছেদ লেখা ছিল। ভাইকাউন্ট গ্লেইন্টের পূর্বপুরুষেরা সম্রাট রোজেলের কিছু বিশেষ প্রতীকের অর্থ বের করতে পেরেছিলেন। শিও হঠাৎ করেই খুব রোমাঞ্চিত হয়ে উঠল। সে খুব কষ্ট করে সেই প্রাচীন হার্মস ভাষার লেখাটার অর্থ বোঝার চেষ্টা করতে করতে নিজের মনে ফিসফিস করে বলে উঠল, দ্য ফুল, যিনি এই যুগের কেউ নন। ধূসর কুয়াশার ওপরে থাকা সেই রহস্যময় শাসক, হলুদ আর কালো রঙের সেই রাজা যিনি সৌভাগ্যের অধিকারী।